সাকিব, তোমার স্টুডেন্ট এত কম কেন? 35 জনের মতো, এখনো অলরেডি 7 মিনিট চলে গেছে। স্যার সকালের দিকে ক্লাস তো এই কারণে হয়তো এখনো। আমাদের যখন ফিজিক্যালি ক্লাস হইতো, ক্লাস থাকে না, 8টায় ক্লাস থাকে না? জি স্যার, মানে অনেকদিন হয়ে গেছে তো ইউজ টু না, এই কারণে। এমনিতে একটু পরেই হয়তো জয়েন করবে আর কি। স্যার আমরা 25-এ শুরু করে দিই স্যার, আর 2 মিনিট দেখে দেন শুরু করে দিই। আচ্ছা, তাহলে স্টার্ট করা যাক। দেখো, আমরা আগে ক্লাসে তোমাদের শুধু ম্যাথই প্র্যাকটিস করিয়েছিলাম। আশা করা যায় তোমাদের ম্যাথ নিয়ে সমস্যা থাকার কথা না, এরকম মেজর কোনো প্রবলেম থাকার কথা না। কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। ওকে, তোমাদের গুগল ক্লাসরুমে আমি যে তোমার রিটার্ন ম্যানুয়ালের কপি দিয়েছিলাম, ভলিউম 3, ওখান থেকেই দেখাতে যাচ্ছি আজকের ক্লাসটা মেনলি। দেখতে পাচ্ছ না স্ক্রিনে? জি স্যার, একটু জুম করলে ভালো হয়। জুম করলে আবার কেটে যাবে। আচ্ছা, এটা দেখো, ভলিউম 3 থেকে দেখাচ্ছি। ভলিউম 3 আমরা কম্বিং সেকশন যেটা দেখাচ্ছিলাম, এখান থেকেই কম্বিং সাইকেলটা পড়িয়েছিলাম। দেখো 1.1.2, এখানে দেখা যাচ্ছে যে কম্বাস টাস্ক। অলরেডি কমান্ড নিয়ে অনেক কিছু ডিসকাস করেছি, তারপরেও আমি প্রশ্নগুলো যেহেতু সিকোয়েন্সিয়ালি পড়তে হবে, এখান থেকে প্রশ্নটা পড়বা। দ্য কম্বাস টাস্ক, অ্যাকচুয়ালি কম্বার মেশিনের কাজগুলো কি? দেখো, এখানে the combat is used in the production of medium fine yarn and enables a positive influence to be exerted primarily on the yarn characteristics of. Actually, combat machine আমরা ইউজ করি মিডিয়াম ফাইন এবং ফাইন ইয়ার্ন তৈরি করার জন্য। যদি কোর্স ইয়ার্ন তৈরি করি, কোর্সিয়ান তৈরি করার জন্য নরমালি কম্বার মেশিন ইউজ করার দরকার হয় না। কোর্সিয়ান আসলে কি? কোর্সিয়ান, তোমরা কি কোর্সারিয়ান, ফাইনারিয়ান নাম শুনেছো? জি স্যার। তাহলে কোর্সারিয়ান কি বোঝায়, ফাইনারিয়ান কি বোঝায়, একটু মনে বলো দেখি। কোর্সার নরমালি কি বলে? মোটা সুতাগুলো বলে কম্পারেটিভলি মোটা সুতাকে কোর্সারিয়ান বলি আমরা, ঠিক আছে? আর ফাইনাল চিকন আর কি। চিকন, এটা তো আমরা নরমালি বলি, কিন্তু আসলে এটা কিভাবে নিগেট করবো, এটা আমরা ইয়ানের কাউন্ট দিয়ে বুঝাবো। কোর্সা কোনটা, জি স্যার। ফাইনার কোনটা। ইংলিশ কাউন্টে যদি আমরা বলি, তোমাদের মনে হয় স্যার টিটিকিউসিতে পড়িয়েছে কিছু? স্যার টিটিকিউসি তো আমাদের নেই। তোমাদের নেই, আচ্ছা ওকে, পরের সেমিস্টারে তাহলে থাকবে। এখানে তোমার যদি কোর্সার হয়, তাহলে তোমার কাউন্ট ইংলিশ কাউন্টে লয়ার কাউন্ট হবে। ইন্ডিয়ান সিস্টেমের ইংলিশ কাউন্টের শেষে এনই থাকে,
মনে করো 30 আমরা মনে হয় ম্যাথ করার সময় তো বলেছি, ঠিক না? জি স্যার। 30 যদি হয় এটা হচ্ছে ইংলিশ কাউন্ট। এটা ইন্ডিকেট মানে এটা কিভাবে বুঝলাম? 30 মানে এই সংখ্যার পরে যদি এনই থাকে, এনই থাকলে আমরা এটা ইন্ডিকেট করব যে ইংলিশ কাউন্ট। ইংলিশ কাউন্ট 30 এনই আর 20 এনই, 20 এনই এবং 30 এনই এর মধ্যে কোনটা মোটা হবে? 20 এনি। 20 এনই, ভেরি গুড। আবার যদি তোমাকে বলা হয় ঠিক আছে 30 এবং 32 এনই এর মধ্যে কোনটা চিকন হবে? 32 32, হ্যাঁ। তাহলে আমরা ফাইনাল এবং কোর্সার ইন্ডিকেট করব যদি ইংলিশ কাউন্টে যায় তাহলে এই কাউন্টিং সিস্টেম দিয়ে। লোয়ার কাউন্ট হবে কোর্সার কাউন্ট আর হায়ার কাউন্ট হবে ফাইনাল কাউন্ট। আমরা নরমালি কম্বার মেশিনটা ইউজ করি তোমার মিডিয়াম ফাইন এবং ফাইন ইয়ান তৈরি করার জন্য, নট কোর্সারিয়ান। সে মনে করো কোর্সারিয়ান ফ্যাক্টরিতে 8 কাউন্ট, 10 কাউন্ট, 12 কাউন্ট এগুলা কোর্সার বলা হবে, হ্যাঁ। 12 কাউন্ট, 14 কাউন্ট, 16 কাউন্ট এগুলো কোর্সার কাউন্ট। এইগুলা এই ধরনের ইয়ান তৈরি করার জন্য আমরা কম্বার মেশিন ইউজ করব। আচ্ছা, কম্বার মেশিনের কাজগুলো কি? কম্বার মেশিন ইউজ করলে এখানে বলতে দেখো প্রাইমারিলি অন দ্য ইয়ান ক্যারেক্টারিস্টিক্স মানে পজিটিভ ইনফ্লুয়েন্স, ইয়ানের কি ধরনের কোয়ালিটি ইমপ্রুভ করবে? এর মধ্যে দেখো ইয়ানের মধ্যে পজিটিভ ইনফ্লুয়েন্স করবে আর কি। ইয়ানের জন্য ইয়ানের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট মেইনলি, ইয়ানের ইভেননেস, ইয়ান স্ট্রেংথ এবং ক্লিনলিনেস, এই ধরনের কোয়ালিটি প্যারামিটার গুলো কনসিডার করলে ইয়ানের কোয়ালিটি, এই ধরনের কোয়ালিটি প্যারামিটার গুলো মানে বেটার হবে। যেমন ধরো কম্বার মেশিন যদি আমরা ইউজ করি তাহলে ইয়ানের ইভেননেস বাড়বে, ইয়ানের স্ট্রেংথ বাড়বে, ইয়ান বেশি ক্লিন হবে আগের তুলনায়। এখানে দেখো স্ট্রেংথ বুঝতেছো, ক্লিনলিনেস বোঝা যাচ্ছে, বাট ইভেননেসটা হচ্ছে যে ইয়ান হচ্ছে একটা ইয়ান ইভেন হবে, যত বেশি ইভেন হবে তত বেশি রেগুলার হবে। রেগুলার মিন্স প্রত্যেক মানে ইয়ানের সব জায়গায় ডায়া ইকুয়াল হবে। ইয়ান ইভেননেস বলো, ইয়ান ইউনিফর্মিটি বলো, ইয়ান ইভেননেস মেনলি বোঝায় যে আমরা ধরো ইয়ান যখন তৈরি করা হয় ইয়ানের কোথাও একটু মোটা হয়, কোথাও একটু চিকন হয়, এই মোটা চিকন যত কম হবে যত বেশি সব জায়গায় একই রকম হবে, মানে ইয়ানের ডায়া সব জায়গায় একই রকম হইলে সেটা তত বেশি ইভেন হয়। কিন্তু প্র্যাকটিক্যালি হয় না, সব জায়গায় একই রকম ডায়া খুব মানে হয় না আর কি, কিছু মোটা চিকন হয়, এটা হচ্ছে ইয়ানের ফল্ট। তাহলে ইয়ানের এই ধরনের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে। এট দ্য সেম টাইম দেখো দেখতে পাচ্ছ এবার ফেব্রিক স্টেজে আছে। অন দ্য ফেব্রিক ক্যারেক্টারিস্টিক্স, ফেব্রিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ফেব্রিকের কি ধরনের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে? ফেব্রিকটার স্মুথনেস বাড়বে। বলো ইয়ান যদি ইভেন হয় তাহলে স্মুথনেস তো এমনি বাড়বে না? জি স্যার। হ্যাঁ। তারপরে ভিজুয়াল অ্যাপিয়ারেন্স ভালো হবে, ওকে। হ্যান্ডেল প্রপার্টি মানে ফেব্রিক হ্যান্ডেলিং প্রপার্টি বেটার হবে, হ্যান্ডেলিং প্রপার্টি। এটা ছাড়া আর কি হতে পারে? দেখো নিটিং এ মোস্ট নোটিসেবলি নিটিং এ যেটা হবে employed to improve working behavior in downstream processing, most noticeably knitting এ তোমার অ্যাকচুয়ালি যেটা হতে পারে, নিটিং এ যেটা হবে তোমার ইয়ান ব্রেকেজটা কমবে, ইয়ান ব্রেকেজ কমে যাবে। মানে নিটিং এর ইয়ান ব্রেকেজ বলতে তোমার সার্কুলার নিটিং মেশিনে যখন আমরা ইয়ান তুলি, কোন একটা ইয়ান যদি ছিঁড়ে যায় তো মেশিনটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই ইয়ান ব্রেকেজ বন্ধ হলে হবে কি, বন্ধ না হইলে ওই জায়গায় যে ইয়ানটা ছিঁড়ে গেছে মেশিন যদি কন্টিনিউ চলতো, ওখানে যে ইয়ান সেই ইয়ানটা ওখানে মানে যে ইয়ানটা ছিঁড়ে গেছে সেই ফেব্রিকের মধ্যে সেই ইয়ানটা দেখা থাকতো না, না থাকলে ফেব্রিকের ফল্ট তৈরি হবে। সেই জন্য ইয়ান ব্রেকেজ
যদি ইয়ান লিকেজ কমে যায়, কেন কমে দেখো, যদি ইয়ানের স্ট্রেন্থ বাড়ে, ইয়ানের স্ট্রেন্থ বাড়লে ইয়ান লিকেজ কমবে, ইয়ানের স্ট্রেন্থ বাড়লেই না ইয়ান লিকেজ কমবে। ইয়ান লিকেজ বুঝছো, ইয়ান ছেড়ে দেওয়া, স্ট্রেন্থ তো এই মানে কম্বিং এর কারণে স্ট্রেন্থ বাড়ে। স্ট্রেন্থ কেন বাড়ে এখানে নিচে দেখো। আরেকটা হচ্ছে ইয়ান মেড ফ্রম কম কটন নিডস লেস টুইস্ট দেন এ কার্ডিক ইয়ান। সো এটাও একটা পজিটিভ ইম্প্যাক্ট যে আমাদের পার ইয়ানের তুলনায় কম ইয়ানে টুইস্ট কম লাগে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে বলতে যাচ্ছে যে ইয়ান মেড ফ্রম কম কটন নিডস লেস টুইস্ট দেন এ কার্ডিক ইয়ান। ওকে, আচ্ছা, at the same time দেখো this quality improvement are obtained at the cost of additional expenditure on machine, floor space, personnel together, আচ্ছা, with a loss of raw material। এখন আমরা যে তোমার কম ইয়ান তৈরি করি এই জন্য আমাদের দেখো অ্যাডিশনাল মেশিন লাগে, কম ইয়ান তৈরি করার জন্য ল্যাব ফর্মার লাগে, তারপরে কম্বার মেশিন লাগে। তো মানে কম ইয়ানের যে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হচ্ছে এর জন্য এক্সট্রা আমাদের কি লাগতেছে বলো, এক্সট্রা মেশিন লাগছে। কস্ট অফ অ্যাডিশনাল এক্সপেন্ডিচার অন মেশিন, মানে এই যে মেশিনের এক্সট্রা যে দুইটা মেশিন লাগছে এর জন্য কস্ট অফ মেশিন বেড়ে যাচ্ছে। তারপরে ফ্লোর স্পেস বেশি লাগে। দুইটা মেশিন যদি রাখি, একটা মনে করো কম লাইন আর কার্ড লাইন, কার্ড লাইনের থেকে কম লাইনের ফ্লোর স্পেস বেশি লাগবে, যেহেতু দুইটা মেশিন এক্সট্রা ইউজ করা হচ্ছে। তারপরে আবার কস্ট অফ র ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল বেশি লাগবে, কিছু ম্যাটেরিয়াল বেশি লাগবে, কারণ ম্যাটেরিয়াল আমরা যেহেতু ম্যাটেরিয়াল থেকে নয়েল ফাইবার বের করে ফেলি, আমাদের যে ফিড ম্যাটেরিয়াল সেখান থেকে নয়েল ফাইবার বের করলে ম্যাটেরিয়াল বেশি লাগবে। এগুলো আমাদের ডিসঅ্যাডভান্টেজ ধরতে পারো বা ডিসঅ্যাডভান্টেজ, মানে এগুলোর বিনিময়ে আমরা কোয়ালিটি ইমপ্রুভ করতে পারতেছি। এখানে বলে দিচ্ছে ইয়ান প্রোডাকশন কস্ট আর ইনক্রিজ বাই সামথিং, দেখো লেস দ্যান মানে $0.3 পার কিলোগ্রাম অফ ইয়ান, মানে পার কিলোগ্রাম ইয়ান তৈরি করার জন্য আনুমানিক $0.3 মানে কস্ট বেশি লাগে। এই কস্টগুলো কিসের মধ্যে আসে দেখো, কস্টগুলো কিভাবে বেশি লাগে। একটা হচ্ছে অ্যাডিশনাল এক্সপেন্ডিচার অন মেশিন, এক্সট্রা মেশিন পারচেজের জন্য, ফ্লোর স্পেস অতিরিক্ত মানে লাগার জন্য। তারপরে কস্ট অফ ম্যাটেরিয়াল, মানে তোমার ম্যাটেরিয়াল বেশি লাগে, ফিড ম্যাটেরিয়াল বেশি লাগে। অ্যাট দ্য সেম টাইম বড় যখন মেশিন বেশি লাগবে, প্রত্যেকটা মেশিনের জন্য আলাদা অপারেটর লাগে মেশিন চালানোর জন্য, সো এক্সট্রা ওয়ার্কারও লাগবে। তোমাদের নর্মাল সেন্স থেকে চিন্তা করতে পারো যে যখন মেশিন বেশি লাগবে তখন এখানে ম্যান পাওয়ারও বেশি লাগবে। ম্যান পাওয়ার এট দ্য সেম টাইম মেশিন বেশি লাগলে মেশিনের পাওয়ার, মেশিনের যে পাওয়ার দিতে হয় সেটার মানে কস্ট বেড়ে যাবে। তারপরে মেশিনের ধরো মেইনটেনেন্স আছে, মেশিন মেইনটেনেন্সের একটা কস্ট আছে। মেশিন তোমার কিছু মেশিন ডেইলি, কিছু মেশিন মানে মেশিন মেইনটেনেন্সের শিডিউল থাকে, ডেইলি মেইনটেনেন্স, উইকলি মেইনটেনেন্স, মান্থলি মেইনটেনেন্স, ঠিক আছে। এই যে মেইনটেনেন্স কস্ট বেড়ে যায়, এগুলো সব এভারেজ হিসাব করলে $0.3 বেড়ে যাবে পার কেজি ইয়ান তৈরি করার জন্য। বোঝা গেছে এটা? তারপরে দেখো টু অ্যাচিভ an improvement in quality the comber must perform the following operation। এখন আমাদের এই কোয়ালিটি অ্যাচিভ করতে হলে কম্বার মেশিনের এই ফাংশন গুলো অবভিয়াসলি মানে থাকতে হবে, অথবা কম্বার মেশিন দ্বারা এই ফাংশন গুলো কমপ্লিট করতে হবে। দেখো মানে মেশিনের ফাংশন একটা হচ্ছে elimination of a precisely predetermined quantity of short fiber। তাহলে আগে আমরা এটা আলাপ করেছি
প্রিসাইজলি প্রিডিটারমাইন্ড কোয়ান্টিটি অফ শর্ট ফাইবার, মানে মেশিন যদি আমরা যদি কোয়ালিটি ইমপ্রুভ করতে চাই তাহলে দ্য কম্বার মাস্ট পারফর্ম দ্য ফলোইং অপারেশন। একটা হচ্ছে আমরা আগে বলেছিলাম প্রিসাইজলি প্রিডিটারমাইন্ড কোয়ান্টিটি। কোয়ান্টিটি বলতে এখানে প্রিডিটারমাইন্ড কোয়ান্টিটি আমরা কি পরিমাণ মানে শর্ট ফাইবার বের করতে চাই, আর সেই শর্ট ফাইবারের লেন্থ কত হবে, elimination of remaining impurities, তারপরে দেখো elimination of large proportion of the nets in the fiber material। এখানে 100% nets remove হবে এমন না, but large proportion of nets removed from the fiber material। ওকে, তারপরে দেখো formation of a sliver having the optimal possible quality parameter। আমাদের যে স্লাইভার তৈরি হবে ম্যাক্সিমাম কোয়ালিটি প্যারামিটার, মানে স্লাইভারের যে কোয়ালিটি প্যারামিটার, স্লাইভারের ইভেননেস কেমন হতে হবে, স্লাইভারের মধ্যে শর্ট ফাইবার মানে করো মানে কতটুকু রাখা যাবে আর কতটুকু বের করে ফেলবো, এগুলো হচ্ছে স্লাইভার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি ফুলফিল করতে হবে। তোমরা শুনতেছ? জি স্যার। তারপরে দেখো যদি আমরা শর্ট ফাইবার বের করে ফেলি, মেইনলি হচ্ছে ইলিমিনেশন অফ শর্ট ফাইবার প্রডিউসেস এন্ড ইমপ্রুভমেন্ট মেইনলি ইন স্টেপল লেন্থ তো বুঝো মনে হয়। যদি আমরা শর্ট ফাইবার বের করে ফেলি তখন স্টেপল লেন্থের ইমপ্রুভমেন্ট হয়। স্টেপল লেন্থ মানে অ্যাকচুয়ালি ফাইবারের যে লেন্থ, ফাইবারের লেন্থের উপরে বেস করে কয়েকটা ভাগে ভাগ করা হয় ফাইবারকে, শর্ট স্টেপল, মিডিয়াম স্টেপল, তারপরে লং স্টেপল, এক্সট্রা লং স্টেপল, এগুলো কি পড়েছো? জি স্যার শুনেছি। পড়েছো, ঠিক আছে। তাহলে যদি আমরা শর্ট ফাইবার বের করে ফেলি তাহলে স্টেপল লেন্থের ইমপ্রুভমেন্ট হয়, ঠিক আছে। আর একটা হচ্ছে ফাইননেস চেঞ্জ হয়। দেখো ফাইননেস এর পরে এফেক্ট পড়ে। ফাইননেস টার্মটা কখনো শুনেছো? ফাইননেস, ফাইবার ফাইননেস। জি স্যার, লাইক হচ্ছে যে মানে ফাইবারের ক্রস সেকশন হচ্ছে মানে একটা ইয়ার্নের ক্রস সেকশনে কতগুলো ফাইবার আছে এমন মনে। ভেরি গুড। তাহলে ফাইননেস কে আমরা এক্সপ্লেইন করি মাইক ভ্যালু দিয়ে, ঠিক আছে। মাইক্রোনিয়ার ভ্যালু, মাইক ভ্যালু, ফাইননেস এর ভ্যালু যত বেশি হয় আমরা তখন ধরবো সেই ক্রস সেকশনে, সেই ইয়ার্নের ক্রস সেকশনে মনে করো কম্পারেটিভলি ফাইবার, কোরচার ফাইবার বেশি। তোমার এটাকে অ্যাকচুয়ালি তোমার ইন্ডিকেট করা হয় যে ফাইননেস হচ্ছে তোমার যে নাম্বার অফ ফাইবার ইন দ্য ক্রস সেকশন। ওকে, ফাইননেস কি মাইক ভ্যালুর আবার রেটিং আছে। মনে করো লেস দেন 3 হলে এটাকে আমরা ভেরি ফাইন, যদি মাইকের ভ্যালু লেস দেন 3 হয় সেটাকে ভেরি ফাইন করা হয়। এটা আবার যদি বেড়ে 3 থেকে 3.6 এর মধ্যে আসে তখন ফাইন। তারপরে মিডিয়াম, কোর্স সে মনে করো কোর্স, ভেরি কোর্স ধরলে 0.5 এর উপরে চলে গেলে মাইক ভ্যালু, তখন আমরা এটাকে বলি ভেরি কোর্স। মাইক ভ্যালু যত বাড়ে তত বেশি কোর্সার হয়, ফাইবার তত রিগার্ডেড কোর্সার। তাহলে এখানে দেখো একটা জিনিস ইন্ডিকেট করেছে যে মাইক্রোনিয়ার ভ্যালু অফ কম স্লাইভার is slightly higher than that of the feedstock। এটা কি বোঝায়? মাইক্রোনিয়ার ভ্যালু অফ কম স্লাইভার is slightly higher than that of feedstock, মানে আমরা ল্যাব যে ফিড দিয়েছি এটার থেকে তোমার ল্যাপের মাইক ভ্যালু থেকে কম স্লাইভারের মাইক ভ্যালু স্লাইটলি হায়ার, একটু বেশি কেন? দেখো নয়েল ইজ অ্যান অ্যাভারেজ ফাইনার, Noel is on average finer than the original raw material। এখন নয়েল যেটা শর্ট ফাইবার আমরা যেটা বের করি, এটা নরমালি ধরো আমরা যে ফাইবারটা নিয়েছি ইয়ার্ন তৈরি করার জন্য, এটা সে মনে করো এর অ্যাভারেজ লেন্থ হচ্ছে 32 মিলিমিটার।
বাট নয়েলের আমরা যে নয়েল বের করেছি সেটা বা যে নয়েল আমরা এখান থেকে বের করেছি সেটার লেন্থ সে মনে করো আমরা 18 মিলিমিটার, এর নিচে 18 মিলিমিটার এবং এর নিচে যত ফাইবার আছে সেগুলো আমরা বের করেছি। 18 মিলিমিটার ফাইবারের মানে যেগুলো শর্ট ফাইবার এগুলো হচ্ছে তোমার লং ফাইবারের তুলনায় অনেক চিকন হয়, ফাইনার হয়। এখন ফাইনার ফাইবারগুলো যদি বের করে ফেলি নয়, তাহলে বাকিগুলো কি থাকে? কম্পারেটিভলি কোর্সার ফাইবার থেকে যায়। মানে আমাদের কম স্লাইডারের মধ্যে কোর্সার ফাইবারই বেশি থাকবে, মানে যেহেতু নয়েলটা আমরা বের করে ফেলছি। এখন আমরা যে ফিড দিয়েছিলাম, ফিডের মধ্যে ফাইনার ফাইবারও আছে, মানে নয়েলও আছে এবং বড় ফাইবারও আছে। কিন্তু আমরা নয়েল যদি বের করে ফেলি তা বড় ফাইবার গুলো কম্পারেটিভলি নয়েল যেগুলা শর্ট ফাইবারের তুলনায় একটু মোটা হয়। সো কম স্লাইডারের মধ্যে যেহেতু নয়েল নাই, এর মাইক ভ্যালু একটু বেশি হবে না ফিডের তুলনায়? জি স্যার। ব্যাপারটা বুঝেছো কি না সবাই? জি স্যার, বুঝেছি। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, দেখো ফাইবার প্যারালিলাইজেশন বেড়ে যায় কম্বিং এর ফলে। ফাইবার গুলো প্যারালাল হয়, আগের যে প্যারালাইজেশন ছিল তার থেকে এখন প্যারালিলাইজেশন বা ফাইবার গুলো আরো বেটার প্যারালাল হয়ে যায়। এর আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, মানে সাইড ইফেক্ট বলছে এখানে। যদি প্যারালাল বেশি হয়ে যায় তাহলে দেখো, the high degree of parallelization might reduce inter-fiber adhesion, মানে ফাইবার টু ফাইবার অ্যাডিশন কমে যাবে, আবার কমে যায়, কম্পারেটিভলি কমে যায় একটু। আর কমে গেলে যখন আমরা কম স্লাইভার থেকে মনে করো ক্যানের মধ্যে স্লাইভার আছে, তখন যদি আমরা স্লাইটলি টানি, মানে পুল আউট আমরা ধরে যদি টানি এটা, তখন স্লাইভার গুলো ইজিলি বের হয়ে আসে। কারণ ফাইবারে কন্টাক্ট, ফাইবারে অ্যাডিশন, মানে একটা ফাইবারটাকে ধরে রাখা, ইন্টার ফাইবার অ্যাডিশন, এই জিনিসটা কমে যায়। বুঝতে পারছো? ফাইবার প্যারালাল বেশি হয়। আর যখন মনে করো ফাইবার বিভিন্ন দিকে ছড়ানো আছে, তখন একটাকে ধরে রাখে। ঠিক আছে? সেটার আবার লিমিট আছে, সেই লিমিটের মধ্যে রাখা হবে। তাহলে দেখো কম্বার মেশিনে এখানে ডিটেলস অনেক কিছু জানতে পারলাম আমরা। এখানে কম্বার মেশিনের কিছু ফাংশন, যে কম্বিং এর কারণে ইয়ানের কি ধরনের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়, কোন ইয়ানের জন্য আমরা, মানে কোন ধরনের ইয়ান তৈরি করার জন্য আমরা কম্বার মেশিন ইউজ করি, তারপরে ফেব্রিকের কি ধরনের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়, তারপরে নিটিং এর মেইনলি আমরা বললাম ইন ব্রেকেজটা কমে যাবে। তারপরে কি হচ্ছে দেখো, কম ইয়ানে টুইস্ট কম্পারেটিভলি কম লাগবে কারের তুলনায়। তারপর আর কি হচ্ছে যে কম ইয়ান তৈরি করার জন্য আমাদের মানে প্রোডাকশন কস্ট ফর প্রডিউসিং কম ইয়ান মানে বেড়ে যাচ্ছে। সেটা কত? $0.3 পার কিলোগ্রামে। এটা বাড়ার কারণগুলো কি কি? একটা হচ্ছে অতিরিক্ত মেশিন লাগছে, অতিরিক্ত ফ্লোর স্পেস লাগতেছে, তারপরে ম্যাটেরিয়াল লস অফ ম্যাটেরিয়ালের লস, কিছু লস হচ্ছে কারণ নয়েল বের করে ফেলার কারণে ম্যাটেরিয়াল লস হচ্ছে কিছু। সেম ব্যাপার, যদি মেশিন বেশি লাগে তাহলে মেশিনের মেইনটেনেন্স কস্ট বেড়ে যাবে, এক্সট্রা অপারেটর লাগবে, সো অপারেটরের যে কস্ট সেটা বেড়ে যাবে। আবার এক্সট্রা মেশিনের কারণে মেশিনের পাওয়ার বেশি লাগবে, সো তোমার পাওয়ার বেশি লাগলে তোমার ধরো পাওয়ার বেশি লাগলে পাওয়ার কস্ট সেটা বেড়ে যাবে। অ্যাভারেজ হিসাব করে 0.3 ধরা আছে, একটা হিসাব দিয়েছে যে সামথিং লেস দ্যান 0.3 এর জন্য পার কিলোগ্রাম বেড়ে যায়, একটা অ্যাভারেজ হিসাব। এটা সব জায়গায় একই হবে এমন না আর কি, দেখো এখানে বলে দিচ্ছে ডিপেন্ডিং আপন দ্য ইন্টেন্সিটি অফ কম্বিং, এবং বিভিন্ন ফ্যাক্টরি ভ্যারি করবে বা বেড়ে যাবে আর কি।
এখন আমাদের এই ধরনের কোয়ালিটি ইমপ্রুভ করতে হলে কম্বাইন মেশিনে কি কি ফাংশন থাকতে হবে? দেখো আমরা কি কি কম্বাইন মেশিন দ্বারা কি কি ফাংশন, দেখো কম্বাইন মাস্ট পারফর্ম দ্য ফলোইং অপারেশন। এই কাজগুলো কম্বাইন মেশিন দ্বারা করতে হবে। একটা হচ্ছে elimination of precisely predetermined quantity of short fiber, তারপরে elimination of remaining impurities, তারপরে তোমার elimination of large proportion of the names in the fiber material, তারপরে sliver having the optimal possible quality parameter, optimal possible quality parameter মানে স্লাইভারের যে কোয়ালিটি প্যারামিটার এটা একটা অপটিমাল লেভেলে থাকতে হবে। তারপরে কি ইমপ্রুভ হচ্ছে এখানে লেখা আছে যে শর্ট ফাইবার মানে স্টেপল লেন্থের ইমপ্রুভ হয়, মানে কম্বিং এর কারণে স্টেপল লেন্থের ইমপ্রুভমেন্ট হয়। তারপরে কি হয়, মাইক ভ্যালু ব্যাপার বলা আছে, মাইক ভ্যালুতে এফেক্ট করে, মাইক ভ্যালু বেড়ে যায়, মাইকের ভ্যালু বেড়ে যায়। তারপরে প্যারালিজাইজেশন বেড়ে যায়, প্যারালিজাইজেশন বেড়ে গেলে তার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। এখানে বুঝা এই জিনিসগুলো আছে, এখান থেকে তোমাদের কোশ্চেন বের করে পড়তে হবে, কোশ্চেনটা কি ধরনের আসতে পারে। যদি এখানে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট বলে সেগুলো বের করতে পারবা। কম্বাইন মেশিনের ফাংশন দেখো, এখান থেকে কম্বাইন মেশিনের ফাংশন আলাদা হয়ে চলে আসছে। এই অংশটা যদি দাও, তারপরে কি কি ইমপ্যাক্ট পড়ে দেখো এখানে আসছে। কোশ্চেনটা ক্লিয়ার বুঝেছো? কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার আমাদের হচ্ছে কম ইয়ার্নের ক্ষেত্রে হচ্ছে স্যার টুইস্টটা কম লাগে কেন, মানে রেগুলার হয় দেখে? হ্যাঁ, টুইস্টটা কম লাগে একটা কারণ হচ্ছে যখন ফাইবার তোমার কম্পারেটিভলি মানে ফাইবারের প্যারালিজাইজেশন বেড়ে যায়, বেড়ে গেলে এবং যা ফাইনার দা ফাইবার, ফাইনার যত ফাইবার যত ফাইনার হবে, মানে এখানে ফাইবার যখন ফাইনার হবে তখন তোমার এখানে একটা জিনিস হচ্ছে যে গেটার দা টোটাল সারফেস, আর অ্যাভেলেবল ফর ইন্টারফাইবার কন্ট্যাক্ট টু প্রোভাইড দ্য অ্যাডিশন। তোমার এখানে হয় কি, মানে ইন্টারফাইবার কন্ট্যাক্ট, এটার জন্য এটার যে অ্যাকচুয়ালি ফাইবারের সারফেস এরিয়া, অ্যাকচুয়ালি যেটা বলতেছে সারফেস এরিয়া বেড়ে যায়, সারফেস এরিয়া বেড়ে যায়। তোমার শর্ট ফাইবার গুলো বের করে ফেললে ইন্টারফাইবার মানে গেটার দ্য টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া ফর ইন্টারফাইবার কন্ট্যাক্ট, মানে ফাইবার টু ফাইবার কন্ট্যাক্টের জন্য সারফেস এরিয়াটা বেড়ে যায়। আর সারফেস এরিয়া বেড়ে গেলে তোমার তোমার যেটা হয় যে ইন্টারফাইবার অ্যাডিশন বেড়ে যায়। অ্যাকচুয়ালি তোমার টুইস্টটা হয় কি জানো, যে ফাইবার টু ফাইবারের তুমি যখন টুইস্ট দাও, টুইস্ট দিলে কি হয়, ফাইবার গুলো পাকাই যায় না একটা সাথে একটা ফাইবারে। হ্যাঁ, এই যে এই হওয়ার জন্য ফাইবার টু ফাইবারের কন্টাক্ট হবে, ইন্টারফাইবার যে কন্টাক্ট, এই এরিয়া যত বাড়বে তখন টুইস্ট কম লাগবে। এখানে যেটা হয় কম্বিং এর ক্ষেত্রে ইন্টারফাইবার এরিয়াটা বেড়ে যায়, ইন্টারফাইবার এরিয়া বেড়ে গেলে তোমার ফাইবার টু ফাইবারের যে ইন্টারফাইবার অ্যাডিশন এটা বাড়ে, এটা বাড়লে আবার তোমার টুইস্টও কম লাগে। আর একটা জিনিস দেখতে পারো যে এখানে হচ্ছে ফাইবার গুলো, আরেকটা এখানে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমার টুইস্ট কম লাগার বেশি কম লাগার কারণ আরেকটা হচ্ছে যে ফাইবার গুলোর লেন্থ গুলো প্রায় একই রকম হয়ে যায়, কাছাকাছি আর কি, মানে কাছাকাছি হয়। কাছাকাছি বলতে এটা বোঝা যাচ্ছে যে শর্ট ফাইবার গুলো বের করে ফেললে, আমি একটু আগে বললাম যে ধরো 32 মিলিমিটার ফাইবার আমরা ইউজ করবো, মানে একটা ধরেছি যে আমরা একটা বেলে বা একটা লট, একটা বেল তো একটা লট বলে, তো অনেকগুলো বেল ধরে আমরা একটা লট ধরি, একটা লটে মানে ফাইবার যেটা আমরা ইয়ান তৈরি করবো সেটার জন্য যেটা আমরা ফাইবার সিলেক্ট করছি সেটা অ্যাভারেজ লেন্থ 32 মিলিমিটার। এখন শর্ট ফাইবার গুলো বের করে ফেললে বাকি ফাইবার গুলো প্রায় 32-এর কাছাকাছি থাকবে, মনে করো 28, 32, 30 শর্ট ফাইবার বের করে ফেলছি না। বের করে ফেললে তুমি ধরো যদি টুইস্ট দাও,
একটু চিন্তা করো, যদি টুইস্ট দাও, এক প্রান্ত দুই প্রান্ত ধরে আমরা টুইস্ট দিলাম, হাত দিয়ে ধরো সে মনে করে দিলাম, কিছু ফাইবার নিয়ে দুই হাত দিয়ে তুমি টুইস্ট দিবা। টুইস্ট দিলে তুমি কি করো, নর্মালি দড়ি পাকানো দেখছো গ্রামে, দড়ি পাকানো? জি স্যার। দড়ি পাকানো দিয়ে আমরা কিসে করি, যে তোমার জুট ফাইবার আছে না, জুটের তো দড়ি পাকায়। হ্যাঁ, এখন তুমি বলো যে একজন ধরে রাখে, দুইজনই হয়তো এটাকে পাকানো বলে, দুইজনই পাকাবে, অথবা একজন ধরে রাখলে আরেকজন পাকাবে। সেই ক্ষেত্রে যদি সব ফাইবার গুলো সমান না হয়, তাহলে ফাইবার গুলো টুইস্টে পার্টিসিপেট করে না নরমালি। একটা ফাইবার মনে করো 32-এর জায়গায় একটা হচ্ছে 18, সে 18 মিলি, আমি যদি এখন টুইস্ট দিই দুই মাথায়, ওই ফাইবারটাকে দুই মাথা থেকে ধরে রাখা যাবে না, যাবে না স্যার। যাবে না। ওইটা কিন্তু মাঝখানে ব্রেক করছে, মাঝখানে ব্রেক করার কারণে আমাদের টুইস্টে ওই অর্ধেক যাওয়ার পরে সে আর পার্টিসিপেট করে নাই। বুঝতে পারছো? মানে আমাদের টুইস্টে পার্টিসিপেট করা, সবগুলো যদি 32 হতো, তাহলে আমরা ধরলে টুইস্টে পার্টিসিপেট করতো না সবাই। জি স্যার, তখন পার্টিসিপেট করতে। হ্যাঁ, পার্টিসিপেট করলে আমাদের দেখতে যে কম টুইস্ট লাগতেছে, কম, কারণ ওই যে যেটা তোমার 50% লেন্থ ছিল, সে টুইস্ট আমি দিচ্ছি বা সে আর পার্টিসিপেট করতে পারতেছে না, তারপরে তার স্ট্যান্ড আমি অপর মাথায় পাচ্ছি না। না স্যার। মানে ও মাঝখানে যে ব্রেক করছে অপর মাথায় কিন্তু তার স্ট্যান্ড পাচ্ছি না, আমি যে টানি সে কিন্তু, আমি যে টুইস্ট দেওয়ার পরে যে স্ট্যান্ড বাড়বে সেই স্ট্যান্ডে সে নাই, যে ফাইবারটা 32 মিলিমিটারই, সে না আমাকে দেখাচ্ছে স্ট্যান্ড, আমি এ মাথায় আছে ও মাথায় আছে। আর ইন্টারফাইবার অ্যাডিশন, ইন্টারফাইবার মানে সারফেস এরিয়া কমলো কেন আমি বলতে চাচ্ছি, কমলো বলতে ওই যে 50% চেয়ে পরে আর নাই, সারফেস এরিয়া কমে গেছে, মানে ফাইবার টু ফাইবার সারফেস এরিয়া, ও ধরো আর কোনো ফাইবারের সাথে আর কোনো কন্টাক্ট নাই, সারফেস এরিয়া ওর অর্ধেক যাওয়ার পরে কমে গেছে, যেহেতু সে ফাইবারটাই মানে লেন্থই কম। ব্যাপারটা কিছু বুঝছো? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে এক কথা, স্টেপুল লেন্থ যদি বাড়ে, একে আরো ভালো এই জিনিসটা মনে রাখো যে স্টেপুল লেন্থের ইমপ্রুভমেন্ট হইলেই টুইস্ট কম লাগবে। ওকে, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আশা করা যায় বাকিটা পড়লে বুঝতে পারবে। হ্যাঁ, এত ধরে ধরে বুঝালাম, আশা করা যায় সমস্যা হবে না। এখানে আরেকটা জিনিস পড়বা, টাইপস অফ ফাইবার, সরি টাইপস অফ কম্বার। জাস্ট কয় ধরনের কম্বার মেশিন আমরা নরমালি ইউজ করি, এইটা জাস্ট পড়বা। এর মধ্যে এখানে 4 ধরনের আছে, রেক্টিলিনিয়ার কম্বার, সার্কুলার কম্বার্স, রোটারি কম্বার্স আর হেকলিং মেশিন। জাস্ট নামগুলো পড়ে কোন পজিশনে ইউজ করা হয়, আর বাকি ডিটেইলস দরকার নাই। এটা আমরা করেছি সিকোয়েন্স অফ অপারেশন, এটা পড়ানো হয়েছে, এটা তো ডিটেইলস পড়ানো হয়েছে, এটা এই বই থেকে পড়বা। এটা প্রত্যেকটা আলাদা আলাদা ফিগার দিবা, যেমন ধরো সিকোয়েন্স অফ অপারেশন, ল্যাব ফিডিং বাই ফিড রোলার, এটা এক্সপ্লেন করলাম যদি আসেন, তারপরে এই ফিগারটা দিবা, এইভাবে 1 বাই 1 এক্সপ্লেন করবে, এটা ভালো হয়। যদি সবগুলো তুমি ধরো আগে দিয়ে দাও ফিগার, এখান থেকে আমি মিলাতে হয়, সময় লাগবে বেশি, এই জন্য। দেখো তো টেকনোলজি অফ কম্বিং, এখানে কি কি আছে? টেকনোলজি অফ কম্বিং এর ফার্স্ট কোশ্চেন দেখো 1.2.1 আছে, প্যারামিটারস ইনফ্লুয়েন্সিং দ্য কম্বিং অপারেশন। প্যারামিটারস ইনফ্লুয়েন্সিং দ্য কম্বিং অপারেশন, এটা কি বোঝায়? প্যারামিটারস মানে কোন কোন প্যারামিটারস কম্বিং অপারেশনে ইফেক্ট ফেলে। দেখো মেইন প্যারামিটারস ইনফ্লুয়েন্সিং কম্বিং অপারেশন, মেইন প্যারামিটারস গুলো উল্লেখ করছে। এর মধ্যে একটা হচ্ছে র ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়ালের কারণে আমাদের কম্বিং এর প্রভাব পড়ে। দেখো মানে কম্বিং এর, এখানে বলছে কম্বিং অপারেশনের এফেক্ট করবে, তার মধ্যে র ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়ালের মধ্যে কি কি আছে দেখো, ফাইবার টাইপ, কোন ধরনের ফাইবার ইউজ করছে, মনে করো যে ফাইবার ইউজ করতেছি সেটা কোন ধরনের, তারপরে ফাইবারের ফাইননেস, ফাইবারের লেন্থ, এটা নরমালি বোঝা যাচ্ছে, বুঝছো? ইউনিফর্মিটি অফ, কিন্তু কোশ্চেনটা পড়তে হবে, এই জন্য আমি দেখাচ্ছি। ইউনিফর্মিটি অফ ফাইবার লেন্থ, ফাইবার স্টিফনেস, ময়েশ্চার কন্টেন্ট,
ফরেন ম্যাটেরিয়াল, ওকে। তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল প্রিপারেশন, এই ব্যাপারগুলোর কারণে কম্বিং এ এফেক্ট করে। দেখো এর মধ্যে হচ্ছে প্যারালিজাইজেশন অফ দ্য ফাইবারস ইন দ্য শীট, মানে তোমার আমরা যে ম্যাটেরিয়াল ফিট দিয়েছিলাম ল্যাপ ওয়েব, মনে আছে? ল্যাপ ওয়েবের মধ্যে ফাইবার প্যারালাল কেমন ছিল, এটার পরে আবার আমাদের কম্বিং এফেক্ট করবে না? জি স্যার। কেন বলবে বলতো, যদি আমরা ওখানে প্যারালাইজেশন দুইটা ল্যাপের মধ্যে যেটা প্যারালাইজেশন বেশি বেটার হবে, সেটা আফটার কম্বিং ও প্যারালাইজেশন কি বেটার হবে না? জি স্যার, বেটার হবে। ওকে, তাহলে এরপরে বার থিকনেস বলতে ওই ল্যাপ ওয়েব যেটা আমরা বলছিলাম ওইটার থিকনেস তোমার কত মোটা না চিকন, এটার পরে আবার কম্বিং এফেক্ট করবে। কেন? যদি থিকনেস বেশি হয় বা কম হয়, এর টপ কম, সে মনে করো টপ কম পেনিট্রেশন, এইটার সাথে এটা মানে কোরিলেশন আছে। আবার এটা যদি বেশি মোটা হয়, তাহলে ওই যে সার্কুলার সিলিন্ডার যে আমাদের শর্ট ফাইবার বের করে, সেইটা তার মানে ক্যাপাসিটির মধ্যে হচ্ছে কিনা, বের করতে পারতেছে কিনা বা পারবে কিনা, এই জন্য এটাও অ্যাডজাস্ট করতে হবে। বাট ইভেননেস, ওরিয়েন্টেশন অফ দ্য হুকস, এই ব্যাপারটা মনে হয় তোমরা জিনিস পড়ে রাখো, তো জানো না মনে হয়। লিডিং হুক, হ্যাঁ হুক আছে, টেইলিং হুক, একটা হচ্ছে লিডিং হুক, এটা হুক বলে, ফাইবার হুক। এটা যদি পড়ে না থাকো এখন আপাতত লিখে রাখো, ওরিয়েন্টেশন অফ দ্য হুকস। তারপরে মেশিন রিলেটেড কিছু ফ্যাক্টর আছে, ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেশিন, কন্ডিশন অফ দ্য মেশিন, মেশিনের কন্ডিশন কি অবস্থা, কথা কন্ডিশন অফ দ্য কম কিছু কয় ধরনের বলতো? কম, তারপরে স্পিড, অপারেশনাল পারফরমেন্স অফ দ্য কম, টাইপস অফ স্লাইভার forming element, accuracy of the setting, movement of the element, weight of the element। দেখো এগুলো হচ্ছে মেশিন রিলেটেড ফ্যাক্টরস। তারপরে মেশিন সেটিং এর মধ্যে আসে, দেখো ফিট ডিসটেন্স বলে। ফিট ডিসটেন্সটা হতে পারে তোমার ফিট রোলার থেকে আমাদের ল্যাপ রোলার ডিসটেন্স, টাইপ অফ ফিট, ডিটাচমেন্ট সেটিং বলে। ডিটাচমেন্ট সেটিং, ডিটাচিং রোলার কয় জোড়া ছিল? 2 জোড়া দুই দুই জোড়া। জোড়া। ছিল, ঠিক আছে। এই 2 জোড়া রোলারের মধ্যে ডিসটেন্স কত হবে? তারপরে ডিটাচিং রোলারের এক জোড়ার মধ্যেই কন্টাক্ট প্রেসার কত থাকবে? রোলার টু রোলারের প্রেসার আছে, বুঝছো? এই রোলারের প্রেসার কত থাকবে সেটা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। তুমি যখন কম্বাইন মেশিন ফ্যাক্টরিতে যখন তুমি কাজ করবা, তুমি করো বা অন্য কেউ যে মানে যারা করে আর কি, এক্সপার্ট যারা বা তারা যে স্পিনিং এ জব করো, তো একসময় এগুলো মানে তোমার কাজ করতে করতে এত বেশি এক্সপার্ট হবা, যেগুলা তোমার মুখস্থ হয়ে থাকবে, কত দিতে হবে বা তুমি বুঝেই যাবা যে 9% এত রাখতে হলে কোন সেটিং কত দিতে হয়, অথবা তুমি চাচ্ছ সেটা নয় সেই পরিমাণ হচ্ছে না, টেস্ট করে পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা মেশিনে কি জানো, তুমি যেটা টার্গেট, এখানে কনস্লাভার তৈরি হয় তখনই মেশিনে টেস্ট করতে হয়, মানে আলাদা টেস্টিং মেশিনে টেস্ট করতে হয়, টেস্ট করে দেখা হয় যে ঠিক আছে কিনা। 9% আবার 9 চিন্তা করতে হবে, ঠিক আছে। এইগুলা তুমি এক্সপার্ট হয়ে যাবে পরে যে কাজ করে আর কি। ওকে, এগুলো হচ্ছে মেশিন সেটিং এর মধ্যে তারপরে ছিল মেশিন সেটিং এ ডিটাচমেন্ট সেটিং বললাম। তারপরে পয়েন্ট ডেনসিটি অফ দ্য কমের ডেনসিটি, মানে কমের যে ওয়ার আছে এটার ডেনসিটি। সার্কুলার ক্লথিং, এটা ক্লথিং বলে। স্যার স্লাইডটা চলে গিয়েছে স্যার, আমরা স্লাইডটা দেখতে পাচ্ছি না। সরি,
ব্যাপার দেখো, এখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, ডেপথ অফ পেনিট্রেশন অফ দ্য টপ কম। দেখতে পাচ্ছ, ডেপথ অফ পেনিট্রেশন, ডেপথ অফ পেনিট্রেশন মানে তোমার টপ কম, উপর থেকে যে স্লাইভারের মধ্যে মানে প্রবেশ করে সেটার ডেপথ কত হবে, এটা আলাদা সেটিং দিতে হয়। ডেপথ অফ পেনিট্রেশন অফ টপ কম, সেটা তোমার কত পার্সেন্ট নয়েল বের করতে যাচ্ছ, সে কত পার্সেন্ট হয়েছে কিনা, এটার উপরে অ্যাডজাস্ট করতে হয় যে ডেপথ অফ পেনিট্রেশন অফ টপ কম, মেশিনে সেটিং দিতে হয় এটা। এই জিনিসগুলো লাগে। তারপরে ধরো এফেক্ট করবে আর কি। তারপরে হচ্ছে তোমার রুম টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি, এগুলো ইফেক্ট করবে কম্বিং এর উপরে। এই কোশ্চেনটা করবা, আশা করা যায় ঠিক কিছু না আর কি। ওকে, কোশ্চেনটা কি ছিল? প্যারামিটারস ইনফ্লুয়েন্সিং দ্য কম্বিং অপারেশন। এগুলো তোমরা কিন্তু রাইট ডাউন করে রেখো, যে আমি যে প্রশ্নগুলো বলতেছি ম্যানুয়াল থেকেই সেই প্রশ্নগুলো এখান থেকে পড়তে হবে, কারণ পুরো ম্যানুয়াল তোমরা পড়তে পারবা না, ঠিক আছে? আর পুরো ম্যানুয়াল তোমার সিলেবাসে পড়ার দরকারও নাই ফুল। ওয়ান পয়েন্ট 2.3 পড়ো তো কি এটা? ইনফ্লুয়েন্স অফ কম্বিং অপারেশন অন কোয়ালিটি। দেখো কোয়ালিটি, ইনফ্লুয়েন্স অফ কম্বিং অপারেশন, মানে কোয়ালিটিকে কিভাবে এফেক্ট করে দেখো, বা কোয়ালিটি কি ধরনের ইমপ্রুভ করে সেটা আমরা গ্রাফিক্যালি একটা এখানে গ্রাফ দিয়ে আছে, দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো কিভাবে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়। এখানে একটা গ্রাফে দেখো দেখা যাচ্ছে, গ্রাফটা চিত্র হচ্ছে 12। এখানে বোঝাচ্ছে দেখো যে ডিপেন্ডেন্স অন ভেরিয়াস কোয়ালিটি প্যারামিটার অন নয়েল এলিমিনেশন। ভেরিয়াস কোয়ালিটি প্যারামিটার, এখন স্লাইভারের কোয়ালিটি প্যারামিটার আর ইয়ানের কোয়ালিটি প্যারামিটার। এখন কি ধরনের কোয়ালিটি প্যারামিটার? কোয়ালিটি প্যারামিটার হচ্ছে কোয়ালিটি প্যারামিটার যেগুলো দ্বারা আমরা ওই ইয়ানের কোয়ালিটি ডিটারমাইন করতে পারি, সেগুলো কোয়ালিটি প্যারামিটার বলা হয়। এর মধ্যে একটা মনে করো ইয়ান ইভেননেস আছে, ইয়ান স্ট্রেংথ আছে, ইয়ান ইমপারফেকশন আছে, তারপরে মনে করো নেভস আছে, শর্ট থিক প্লেস আছে, থিন প্লেস আছে, হ্যারিনেস আছে। এগুলো হচ্ছে ইয়ানের কোয়ালিটি প্যারামিটার, বুঝছো? এগুলো দ্বারা ইয়ানের কোয়ালিটি কতটা বেটার আমরা কি দ্বারা ইন্ডিকেট করব, সেই প্যারামিটার গুলোকে বলে হয় কোয়ালিটি প্যারামিটার। এর মধ্যে কি কি বললাম? এয়ার স্ট্রেন্থ লিখে রাখতে পারো, হ্যাঁ, এগুলো এয়ার স্ট্রেন্থ, ইভেননেস, ইমপারফেকশনের মধ্যেই পড়ে যায় থিন প্লেস, নেভস। তারপরে ইয়ার হ্যারিনেস বলে, হ্যারিনেস। এগুলো মোটামুটি মানে কমন আর কি, এগুলো বেশি দেখে। এর মধ্যে দেখো দেখানো হচ্ছে গ্রাফটা, দেখো হচ্ছে ইন্ডিকেট করছে ইমপ্রুভমেন্ট অন ইয়ান কোয়ালিটি ইন পার্সেন্টেজ। ইয়ান কোয়ালিটি কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে সেটা আমরা ওয়াই অ্যাক্সিসে দেখাচ্ছি, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে নয়েল ইলিমিনেশন ইন পার্সেন্টেজ। কত পার্সেন্ট নয়েল রিমুভ করলে কত পার্সেন্ট কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে এবং কোন কোয়ালিটির ইমপ্রুভ হচ্ছে, ভালো করে বুঝতে চেষ্টা করো। যে আমরা ওয়াই অ্যাক্সিসে দেখানো হচ্ছে যে তোমার ইমপ্রুভমেন্টের কোয়ালিটি ইন পার্সেন্টেজ, কত পার্সেন্ট কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হচ্ছে, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে তোমার নয়েল পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট নয়েল রিমুভ করলে কোন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং কত পার্সেন্ট হচ্ছে।
এ দ্বারা, এ দেখতে পাচ্ছ স্মল এ কে ইন্ডিকেট করছে ইয়ান এর স্ট্রেংথ। আমি কিন্তু জানতে যাবো তোমাদের কাছে, বুঝতেছো কিনা। দেখো এ হচ্ছে ইয়ান স্ট্রেংথ, বি হচ্ছে ইয়ান ইভেননেস এবং সি হচ্ছে ইয়ান ইমপারফেকশন। এখন এটা নয়েল পার্সেন্টেজ, দেখো 5%, 10%, 15%, 20%। এখন 20% এর উপরে যদি যাই, দেখো নয়েল পার্সেন্টেজ বাড়তেছে, তাহলে ইয়ানের স্ট্রেংথও বাড়ছে। এ হচ্ছে স্ট্রেংথ, বুঝতেছ? জি স্যার। এ দ্বারা আমরা স্মল এ দ্বারা ইন্ডিকেট করেছি স্ট্রেংথ, আর বি দ্বারা ইয়ান ইভেননেস, আর সি হচ্ছে ইয়ান ইমপারফেকশন। এখান থেকে বলো তো, যদি আমরা 10% নয়েল রিমুভ করে, আমার পয়েন্টটা দেখতে পাচ্ছ, 10% নয়েল রিমুভ করি, তাহলে এই ইয়ান স্ট্রেংথ বেড়েছে। এখানে কত পার্সেন্ট হতে পারে? ধরো 5% মতো, ঠিক না? দেখো কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হচ্ছে 0 থেকে এই পর্যন্ত 20। তাহলে যদি 10% নয়েল রিমুভ করি, তাহলে ইয়ানে স্ট্রেংথ ইমপ্রুভ হয়েছে আশা করি অ্যারাউন্ড 5%। আর ইভেননেস হতে পারে 10 এর একটু উপরে, তাই না? বা 10% ধরলাম। আর ইমপারফেকশন কত পার্সেন্ট? চলে গেছে 40% প্রায়। দেখছো 10 বরাবর আছে না, 40। এখন এখানে জিনিস একটা উল্লেখ করেছে, দেখো 20%, 10% থেকে যখন বেড়ে 15% নয়েল রিমুভ করছি, তখনও একইভাবে বেড়ে যাচ্ছে, মানে কোয়ালিটি প্যারামিটার বাড়তেছে না, মানে কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে। ইয়ার স্ট্রেংথ বাড়তেছে, ইভেননেস বাড়তেছে, ইমপারফেকশন বাড়তেছে কিনা? জি স্যার। সবচেয়ে বেশি বাড়তেছে কোনটা? ইমপারফেকশন যদি বাড়ে, তাহলে ইমপারফেকশন ইকুয়াল টু তোমার থিক প্লেস প্লাস নেপস, এই তিনটার যোগফলকে বলা হয় ইমপারফেকশন। থিক প্লেস এবং নেপস লিখে রাখো। আইপিআই সংক্ষেপে বলা হয় ইমপারফেকশন মিন আইপিআই ইকুয়াল টু থিক প্লেস নেপস। ওকে, এই তিনটার যোগফল আমি আগে বুঝাইনি। দেখো তাহলে এখন 20% পর্যন্ত নয়েল যখন বাড়ছে, দেখো তখন প্রত্যেকটা কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে। এখন 20 এর উপরে যখন যাচ্ছে, তখন আবার দেখো কমে যাচ্ছে। দেখো এই যে আবার কমে আসতেছে না, এখানে ইমপারফেকশন দেখছো আবার মোড় নিচ্ছে, কমে যাচ্ছে। এখানে বলে দিচ্ছে, দেখো but the improvement does not continue with the increase in নয়েল পার্সেন্টেজ। নয়েল পার্সেন্টেজ সাথে সাথে বাড়ার সাথে সাথে ডাজ নট ইমপ্রুভ, মানে কন্টিনিউ হচ্ছে না আর কি, ডাজ নট কন্টিনিউ উইথ দ্য ইনক্রিজ ইন নয়েল পার্সেন্টেজ। দ্য ইনসাইড বলো আজকে এই পর্যন্ত থাকলে বেটার হয় স্যার, অনেক পড়া হয়ে গেছে স্যার। না, এই কোশ্চেনটাই শেষ আজকে, এটাই শেষ। দেখো the yields down rate can start to increase again as the null percentage rises above 20%। মানে 20% এর পরে, যখন 20% এর পরে বেড়ে যাবে, তখন আবার এই কোয়ালিটি আসলে মানে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ হচ্ছিল, তখন কিন্তু আবার ফল করতেছে। ঠিক আছে, এটা একটা লিমিট, এটা লিমিট। আর এখানে দেখো তোমার এটা হচ্ছে কোয়ালিটি কি ইমপ্রুভমেন্ট, এটা আমাদের একটা গ্রাফিক্যালি দেখানো হলো, এটা দিবা পরীক্ষা আসতে যদি আসে এই ধরনের। এখানে দেখো এখানে করা আছে যে ডিগ্রি অফ নয়েল বলে, নেক্সট ক্লাস আমরা দেখাবো ডিগ্রি অফ নয়েল, কত পার্সেন্ট নয়েল রিমুভ করি, এটাকে বলা হয় ডিগ্রি অফ নয়েল। আমরা কত পার্সেন্ট নয়েল রিমুভ করলাম, এটা ক্যাটাগরি আছে। এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। যদি ক্যাটাগরি তোমার হাইলি কম হয়, তাহলে 18 থেকে 22%, এটাকে হাইলি কম বলে, সুপার কম বলে। 22% উপরে সুপার কম, এটা পড়ুন। ওকে, এখানে দেখো স্টেপল ডায়াগ্রাম দেওয়া আছে, এটা তোমাদের দরকার নাই, স্টেপল ডায়াগ্রাম তোমরা বুঝবা না, এখন দরকার নাই, এটা দিলেই হবে। তাহলে কোশ্চেন কোনটা পড়ালাম?
1.2.3 ইনফ্লুয়েন্স অফ কম্বিং অপারেশন অন কোয়ালিটি। আরেকটা কি ছিল? স্যার প্যারামিটারস। প্যারামিটারস, হ্যাঁ, ইনফ্লুয়েন্স দ্য কম্বিং অপারেশন। এই যে এটা না, সরি, এইটাই, এই যে এইটা প্যারামিটারস ইনফ্লুয়েন্স দ্য কম্বিং অপারেশন। একটা কোশ্চেন পড়েছি, কোশ্চেন গুলো সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, দ্য কম্বাস টাস্ক এখানে পড়লে অনেক কোশ্চেন বের হবে। ওকে, আচ্ছা, কোনো কোশ্চেন আসছে? না থাকলে আমি একটা জিনিস খালি তোমাদের দেখাই, সেটা হচ্ছে আইপিআই। হ্যাঁ, আইপিআই ইকুয়াল টু কি বলেন? আইপিআই ইকুয়াল টু লিখে রাখবা, আইপিআই ইকুয়াল টু ঠিক প্লেস প্লাস প্লেস নেক্সট। আইপিআই ইমপারফেকশন ইন্ডেক্স, তিনটাকে বলা হয় একসাথে। হ্যাঁ, ঠিক প্লেস, থিন প্লেস, নেপস, মানে একটা ইয়ানের মধ্যে কতটুকু ঠিক প্লেস পেয়েছো, মানে কতটা থিন প্লেস, কতটা পেয়েছো, নেপস কতটা পেয়েছো, এটার উপরে বেস, এটা টোটাল যোগফলকে বলা হয় আইপিআই। ঠিক আছে? আচ্ছা, এখন এটা বোঝার জন্য আচ্ছা, এখানে ধরো বোঝার জন্য আমি বলি, এটা মনে করো একটা ইয়ান, ইয়ানের মধ্যে ইয়ান কোথাও মনে করো মোটা হবে, হ্যাঁ, কোথাও এরকম মোটা হবে, হ্যাঁ, আবার কোথাও মনে করো চিকন হয়ে যাবে, এরকম হয়ে যাবে। বুঝতে পারছো? আবার কোথাও বেশি মোটা হয়ে যাবে, এভাবে। দেখতে পাচ্ছ? আমি শেষ করে দিব আর কি, এটা দেখে। জি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে যদি তোমার ইয়ানের যে ডায়া যদি তোমার 50% কমে যায়, এটা হচ্ছে -50%, -50%, -50% এটা হবে থিন প্লেস, আর এটা +50% হলে তোমার এটা হবে +50% এটা থিক প্লেস। ঠিক আছে? আর এটা যদি +200 প্লাস, 200 প্লাস হইলে তোমার হবে, এটা হচ্ছে তোমার নেপস, মানে ইয়ানের যে রেগুলার ডায়া ছিল, মনে করো এখানে যে ডায়া, ঠিক আছে, যদি 50% বেড়ে যায় সেটাকে আমরা বলবো থিক প্লেস, আর কোথাও 50% কমে যায় তখন সেটাকে বলা হবে থিন প্লেস। আর যদি যে ডায়া তার থেকে মানে 200 গুণ বেড়ে যায়, মানে 200 প্লাস হয়, ঠিক আছে, প্লাস 200, তখন এটাকে আমরা বলবো নেপস। ঠিক আছে? এটা কিভাবে হিসাব করা হয়? এটা মনে করো 1 কিলোমিটার ইয়ান, মেশিনে এভাবে টেস্ট করে। 1 কিলোমিটার যদি ইয়ান হয়, আচ্ছা দেখো, 1 কিলোমিটার ইয়ানের মধ্যে নাম্বার অফ থিক প্লেস কয়টা পেয়েছে, নাম্বার অফ থিক প্লেস কয়টা পাইছে, নাম্বার অফ নেপস কয়টা পাইছে, এইভাবে মেশিনে ভ্যালু দিবে। বুঝছো? ধরো মনে করো থিক প্লেস ইকুয়াল টু, হ্যাঁ, থিক প্লেস এরকম করে সংখ্যা, মেশিনের সংখ্যা পাবা। মনে করো থিন প্লেস এরকম আইবে সংখ্যা ইকুয়াল টু, মনে করো 78 পাইছো, 78
পার কিলোমিটার। বুঝতে পারছো? এরকম করে সংখ্যা দেখাবে, যখন টেস্ট করা হবে তখন এইভাবে সংখ্যা দেখাবে, যে মেশিন যখন আমরা ইয়ান যখন টেস্ট করব, ইয়ান নিয়ে ইয়ানে এইভাবে মানে সংখ্যা পাবা, যে পার কিলোমিটারে কতটা থিক প্লেস, কতটা থিন প্লেস, কতটা নেপস, এই তিনটা যোগকে একসাথে আমরা বলি আইপিআই। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। ওকে, তোমরা কি আসলে বুঝেছো আজকে? আমি তো সবাই রেসপন্স করতেছো না, কয়েকজন। জি স্যার বুঝছি স্যার। আইডি 23 আসো, বুঝছো? ক্লাস কিন্তু শেষ করতেছি এখানে। জি জি স্যার, জি স্যার বুঝেছি। তুমি বলো, মানে আইপিআই কি মিন করে? আইপিআই কি বুঝালাম? আইপিআই স্যার হচ্ছে একটা ইয়ার্নের থিক প্লেস, থিন প্লেস আর নেপস, এই তিনটা মিলে হচ্ছে হয়। এইটা মানে আমরা যখন টেস্ট করি, এটা মানে ভ্যালুটা কিভাবে আসে, মানে ভ্যালুটা কিভাবে মেনশন করে? স্যার ওই যে 1 কিলোমিটার ইয়ার্নে আর কি কয়টা থিক প্লেস আছে, কয়টা থিন প্লেস আছে, কয়টা নেপস আছে, এইভাবে। তাহলে এটার ইউনিট থাকবে নাকি ইউনিট থাকবে বলো তো? স্যার হ্যাঁ, ইউনিট তো থাকবে। ইউনিট কি হবে? এটা পার কিলোমিটার, ঠিক আছে? পার কিলোমিটার একটা সংখ্যা, পার কিলোমিটারের সংখ্যা, বাট এটা ইউনিট না, সেন্টিমিটার বা মিলিমিটার, এটা না, ঠিক আছে? পার কিলোমিটার নাম্বার অফ থিক প্লেস, থিন প্লেস অর নেপস। ওকে, জি ঠিক স্যার। আছে, তাহলে আজকে রাখি এখানে। হ্যাঁ, ওকে জি স্যার। ওকে, ঠিক আছে। এই কোশ্চেন গুলো তোমরা ম্যানুয়াল দিয়ে আছে, আগে থেকে পড়বা। কোনো কোশ্চেন বের হলে আমাকে পরে আমাকে মানে জানাবা, কি নেক্সট ক্লাসে হোক আগে হোক, সমস্যা নাই। হ্যাঁ, অথবা কমেন্ট করবা, যেভাবেই হোক জানতে চাও, বা মেইল করো, যেটাই যেভাবেই হোক। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।